আর্জেন্টিনা আসলে নিজেদের শক্তি পরীক্ষার জন্য ফিল্ড খোঁজে, প্রতিপক্ষ বিষয় না। ওরা নিজেদের মধ্যেকার যে কম্বিনেশন ভাইয়া ওইটাই খোঁজে। যখন এমন কিছু করতে হবে যেটা কারোর পক্ষে আর সম্ভব না, তখন তারা বিশ্বাস করে এটা মেসি করে দিবে। মেসি করতে পারুক বা না পারুক, এই বিশ্বাসটা হচ্ছে ওদের খেলার এনার্জিটা ধরে রাখে। যে আর্জেন্টিনা কোপা 21 থেকে 66টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত, মাত্র 2টা ম্যাচ আসছে। তার সিস্টেমে যেই প্লেয়ার যায় না, সে যত ভালো হোক না কেন স্কোয়াডে তাকে সে স্কোয়াডে রাখে না। লাস্ট 18 ম্যাচে আর্জেন্টিনা গোল স্কোরিং করছে 56 মেবি, স্ট্যাট ঠিক মতো বললে। গোল কনসিড করছে 3টা। আর্জেন্টিনার ডিফেন্সিভ ইউনিটটা একটা সিস্টেম, যখন অফ দ্য বল থাকে তখন এরা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল টিম অফ দ্য বলে। অফ দ্য বলে কমফোর্টেবল টিম আর একটাও নেই। মেসির সাইড দিয়ে এমনি অপোনেন্ট কাউন্টার ছাড়া গোছানো অ্যাটাক মেসির সাইড দিয়ে উঠে করে না, কারণ অপোনেন্ট ফুলব্যাক কখনোই মেসির সাইড দিয়ে বের হয় না। এই চিন্তাটা ঘুরে থাকে যে আমি কখন মেসির জার্সি পাবো, মেসির সাথে কখন আমি একটা ছবি তুলবো। এই ক্ষেত্রে বিভিন্ন মিড সারির টিম ম্যাচের আগে হেরে যায়। একটা কথা এমনি প্রচলিত আছে যে মেসি খেলে আর্জেন্টিনার জন্য, বাকিরা খেলে মেসির জন্য। এই অরাটা কি পর্তুগালে আছে। এরা মেসির সতীর্থ কম, ফ্যান বেশি। তো এই কারণে ওরা মেসির জন্য ফাইট করে। এখন মেসি রোনালদোর লড়াইয়ে এটাই লাস্ট ব্যাটেল, দ্য আলটিমেট ব্যাটেল ওই ম্যাচ। তো ওই আলটিমেট ব্যাটেলে যদি আর্জেন্টিনার প্লেয়াররা এরকম যে আমাদের জান যাইতে পারে, বাট মেসি রোনালদোর ওই পার্থক্যটা যাতে আবার নতুন করে যেটা সেটেল হয়ে গেছে, সেই ডিবেটটা নতুন করে যাতে চেঞ্জ না হয়, ওরা কোন লেভেলে পারফর্ম করবে। এই মেসি রোনালদো ডিবেটে কি পর্তুগাল স্কোয়াড ইন্টারেস্টেড? একদিকে ইনজুরির ছড়াছড়ি, অন্যদিকে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। মেসিরও বয়স বেড়েছে অনেক, ডিফেন্স লাইনটাও নড়বড়ে, ফুলব্যাক নিয়ে কনফিউশন আরো বেশি। এত সমস্যা নিয়ে আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপের ট্রফিটা আরো একবার নিজেদের কাছে রেখে দিতে? সব বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে আছেন ফুটবল অ্যানালিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর হাবিবুর রহমান। ওয়েলকাম টু খেলাযুগ। থ্যাংক ইউ। আপনার সাথে আজকে আলোচনা হবে পুরোটাই আর্জেন্টিনা নিয়ে, এবং আর্জেন্টিনা কেন্দ্রিক আলোচনায় আমরা করব, যেহেতু আগামীকাল আর্জেন্টিনার ম্যাচ। ওকে। তো এই যে আর্জেন্টিনা দলটা, 48 দলের 47টা দলেরই একটা টার্গেট ট্রফি জেতা। বাট আর্জেন্টিনার চ্যালেঞ্জ হচ্ছে ট্রফিটা ডিফেন্ড করা। এই চ্যালেঞ্জ উতরানোর জন্য একদিকে আমি বলছিলাম ইনজুরি আছে, আবার তারা খেলছে র্যাঙ্কিং একেবারে নিচের দিকের দলটার সাথে। ব্রাজিল বা অন্যদের দেখি যদি, তাদের তুলনায় অনেক নিচের সারির দলের বিপক্ষে খেলছে। তো এই যে ইনজুরি, প্রস্তুতি, মেসির বয়স, সব মিলে আসলে আর্জেন্টিনা কতটুকু কঠিন হবে তাদের জন্য এই ট্রফিটা ডিফেন্ড করা? আচ্ছা, আমি শুরুতেই নিচু সারির দলগুলোর সাথে খেলার ব্যাপারে বিষয়টা ক্লিয়ার করতেছি। কেন খেলে আর্জেন্টিনা? হ্যাঁ, এটা আসলে অনেকের কোশ্চেন, আমার কাছেও এই কোশ্চেনটা বারবারই আসছে যে ভাইয়া আর্জেন্টিনা এরকম ছোট ছোট টিমের সাথে খেলতেছে, তো সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে মতামত কি? তা আমি সবসময় একটা জিনিসই বলি, আর্জেন্টিনা আসলে নিজেদের শক্তি পরীক্ষার জন্য ফিল্ড খোঁজে, প্রতিপক্ষ বিষয় না। ওরা নিজেদের মধ্যেকার যেই কম্বিনেশন ভাইয়া ওইটাই খোঁজে। কারণ ওরা হচ্ছে কি, আমার যে সিস্টেমটা আছে ওইটা বিল্ড করতে হবে, আমার পজিশন ওয়াইজ প্লেয়ার সেট আপ করতে হবে। স্কালোনি 56 জনের তালিকা দিয়ে বেছে এই পর্যায় পর্যন্ত আসছে। এবং আপনি খেয়াল করে দেখবেন কাতারের পর প্রজেক্ট ওয়াইজ পটেনশিয়াল প্রত্যেকটা প্লেয়ারকে সে পিক করে করে তার সিস্টেমে টেস্ট করছে। এখন এগুলোর সাথে টেস্ট করলে, আপনি বড় টিমের সাথে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার স্ট্রেংথটাকে আগে স্ট্রেংথ চেক করা হবে, তারপর উইকনেস। আর্জেন্টিনার স্ট্রেংথই হচ্ছে তারা নিজেদের মধ্যে যে ব্রিজটা ওইটা খুঁজে পাইলে প্রতিপক্ষকে ওইটা দেখে না। প্রতিপক্ষ অনুযায়ী তারা, স্কালানি ফ্লেক্সিবল ম্যানেজার, আপনি জানেন, প্রতিপক্ষ অনুযায়ী তারা হচ্ছে গিয়ে নিজের মতো করে ট্যাকটিক্স সাজায়। তারপরে হচ্ছে ধরেন তার সিস্টেমে যেই প্লেয়ার যায় না, সে যত ভালো হোক না কেন তাকে সে স্কোয়াডে রাখে না। আর এই প্যাটার্নটা 2021 থেকে চলতেছে। আর 21 থেকে আপনি একটা জিনিস খেয়াল করছেন কখনো, যে আর্জেন্টিনা কোপা 21 থেকে 66টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত, মাত্র 2টা ম্যাচ আসছে। এটা একটা টেরিফাইং স্ট্যাট না? এখন বলতে পারেন অনেক ফ্রেন্ডলি তো ছোট টিমের সাথে খেলছে, কিন্তু সাউথ আমেরিকান কোয়ালিফায়ার সম্পর্কে যাদের ধারণা আছে যে ওখানে কি ফুটবল হয়, হ্যাঁ, কেমন হতে পারে, হ্যাঁ, চ্যালেঞ্জ অনেক বেশি থাকে, ওই ফুটবল সার্ভাইভ করার টিমের আসলে ইউরোপিয়ান মানে পিঙ্কি স্টাইল ফুটবলারদের সাথে খেলার কিছু নাই। মানে ওরা নিজেদেরকে আসলে, আমি যদি স্পেনের সাথে ফিনালিজমা হয়ে যেত, তাহলে স্পেনও বুঝে যেত যে আর্জেন্টিনার সাথে তাদের উইকনেস কি, আর্জেন্টিনাকে রিড করার একটা চান্স তৈরি হইতো। আর্জেন্টিনা যখনই দেখলো যে তাদের সাথে স্পেনের ফাইনালে পর্যন্ত দেখা হইতে পারে, আরও আসলে ওরা তো টুর্নামেন্ট প্ল্যান করে সামনে আগায়, যে ফাইনাল পর্যন্ত ওরা চিন্তা করছে যে আমাদের স্পেনের ফাইনালের আগে মিটিং নাই,
তো ফাইনালে দেখা হইতে পারে এমন একটা দল যেটা অপর সাইড থেকে ফাইনালিস্ট হইতে পারে। তাহলে ওর সাথে আমি বিশ্বকাপের আগে একটা ফাও ট্রফি খেলে ফেলে তো মনে করেন যে আমার উইকনেসগুলা এক্সপোজ হয়ে গেল। আর্জেন্টিনা টাইম বুঝে, সিচুয়েশন বুঝে আপনাকে হিট করবে। এরা কখনোই সুন্দর ফুটবল খেলবে না, কিন্তু প্রয়োজনে আপনাকে ঠিকই মেরে দিয়ে চলে আসবে। আচ্ছা, আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে একটু কথা বলতে হয়। দর্শকরাও জানেন যে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আসলে কি ধরনের সমস্যা আছে। ফুল ব্যাক নিয়ে ব্যাপক সমস্যা চলছে। ওদিকে হচ্ছে ডিফেন্সে ধরেন রোমেরো মাঝে মধ্যেই ভুল করে, আপনার মার্তিনেজ সলিড বলা যায়, বাট আপনার যদি আবার আসি যে হচ্ছে ওতামেন্দি, সে অভিজ্ঞ, একই সঙ্গে সেও ভুল করে বসে এরর প্রোন। এবং একই সঙ্গে মানে উইং ব্যাক দুজনেরই প্রবলেম আছে। এই ডিফেন্স লাইন নিয়ে আসলে আর্জেন্টিনা কত দূর যাবে? লাস্ট 18 ম্যাচে আর্জেন্টিনা গোল স্কোরিং করছে 56 মেবি, স্ট্যাট ঠিক মতো বললে। গোল কনসিড করছে 3টা, এবং ওটামেন্ডি কিন্তু রেগুলার স্টার্টারই ছিল এক প্রকার। আপনি বেনফিকায় মরিনোর আন্ডারে ওটামেন্ডির যে সিজনটা আর কি, এটাতে আসলে অনেকেই এরকম বলছে যে এটাকে কি বলে, ওটামেন্ডি তো বুড়ো হয়ে গেছে, কিন্তু সে মরিনহোর এমন একটা প্রজেক্টের ক্যাপ্টেন ছিল যারা ডিফেন্সিভলি খুবই সলিড ছিল, এবং না হাইরাই একটা লিগ মনে হয় শেষ করছে। কিন্তু ডিফেন্সিভ মাইন্ডেড ম্যানেজার। এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে ওটামেন্ডি এরকম কন্ডিশনে ফ্রেশ থাকলে, স্কালানি সিস্টেমের পরীক্ষিত থাকলে, তাকে কোন যুক্তিতে নেবে না? আর ডিফেন্ডারদের এইজ কিন্তু খুব বেশি ফ্যাক্টর না। আর্জেন্টিনা যে ফার্স্ট ডিফেন্ডার দিয়ে ডিফেন্ড করায়, ব্যাপারটা এরকমও না। ওদের ফার্স্টার ডিফেন্ডার মেবি লিসান্দ্রো মার্টিনেজ, যে অ্যাগ্রেসিভ চার্জগুলো করে, ক্রিস্টিয়ান রোমেরো যে অ্যাগ্রেসিভ চার্জগুলো করে। এখন অনেকে আসলে বলে যে ওটামেন্দিও তো অ্যাগ্রেসিভ। হ্যাঁ, লিসান্দ্রো আর রোমেরো এরা হচ্ছে গিয়ে একসাথে শুরু করতে পারে, কিন্তু আসলে এরা একসাথে শুরু করবে না, শুরু করবে ওটামেন্ডি। কারণ ওদের যে কেমিস্ট্রিটা মানে সিস্টেমটা, এটাতে হচ্ছে গিয়ে ওটামেন্ডি একটা পিলারের মতো। এখন এখানে এটা হইতে পারে, অপোনেন্ট যদি বেশি শক্তিশালী হয়ে যায়, ওটামেন্ডির স্লপি হওয়ার কারণে যদি হিটব্যাক করে বা স্পিড ডুয়েলে হারে, যেমন ফাইনালি কিন্তু পেনাল্টি দিছিল ওটামেন্ডি, কলমোয়ানের সাথে স্পিড ব্যাটেলে পারে নাই, পিছন থেকে গ্র্যাব করছে, পেনাল্টি হয়ে গেছে। এই সমস্ত সিচুয়েশন আসলে স্কালোনি শিফট করে 3 ম্যান ডিফেন্স করে দিতে পারে, লিসান্দ্রো মার্টিনেজকে স্টার্ট করে দিতে পারে, লিসান্দ্রো, ওটামেন্ডি, রোমেরো। এটা স্কালোনির দিকে দিয়ে সম্ভব, প্রতিপক্ষ বুঝে। এই কারণে সে আসলে ডেপথটা বেশি রাখছে। আমরা বা অন্যান্য আর্জেন্টিনা ফ্যানরা যতই সেনেসির ইপিএল পারফরমেন্স দেখে অনেক বেশি দাবি তুলুক, এখন যদি মানে ওই যে ইনজুরি থেকে জানি পড়লো বালেরদি, হ্যাঁ বালেরদি, তারপরও সেনেসি না আসার সম্ভাবনা আছে। এই ফ্রেন্ডলি মানে কালকের ফ্রেন্ডলিটাতে বোঝা যাবে যে এখানে ওই ইয়াং ছেলেটা আসতেছে কিনা, যাকে হচ্ছে স্কালোনি তার সিস্টেমে অলরেডি রাখছে। আর সেনেসি এখন নাই, স্কোয়াডের সাথে নাই, সে সেপারেট ফিজিও রাখে ট্রেনিং চালাই যাচ্ছে। এক্স্যাক্টলি। এখন একটা জিনিস হচ্ছে ডিফেন্সে আরো একটা বড় প্রশ্ন হলো ফুলব্যাকস। আর্জেন্টিনার ওই হাই প্রোফাইল ফুলব্যাকস কখনোই ছিল না। আপনি কি 22-এর আগে মলিনাকে, রিসেন্ট টাইমে মলিনা ছাড়া মানে মলিনাকেও আপনি চিনতেন কিনা? আপনি মলিনা মানে যারা হচ্ছে লিগে খেলতো টুকিটাকি উঠতেছে, হ্যাঁ আপনি আসলে চিনতাম না। ও অ্যাথলেটিকে তো আসছে তো বিশ্বকাপের পরে আসছে অ্যাথলেটিকো মাদ্রিদে, সে তার আগে একটা প্রোফাইল ছিল। এখন এরা হচ্ছে কি একটা সিস্টেম, আর্জেন্টিনার ডিফেন্সিভ ইউনিটটা একটা সিস্টেম। যখন অফ দা বল থাকে তখন এরা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল টিম অফ দা বলে। অফ দা বলে কমফোর্টেবল টিম আর একটাও নেই। আছে অনেক বেশি ডিফেন্সিভ খেলা টিমগুলা, কিন্তু কমফোর্টেবল আর্জেন্টিনা অফ দা বলে বসে থাকবে, কিন্তু কুইক ট্রানজিশনে আপনার বক্সে চলে আসবে। আপনি মানে সেই জিনিসটা, আর্জেন্টিনা তো ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলে আসে। আপনি কোনো একটা প্লেয়ারের পজিশন ডিফাইনই করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন পজিশন থেকে অপারেট করতেছে। ডিপ অল অ্যারাউন্ড রোমিং, মানে সিস্টেমটা হচ্ছে মেসি সিস্টেম। আর্জেন্টিনার সিস্টেমের মেইন হচ্ছে ডিফেন্স টু অ্যাটাক, বলটাকে বা খেলাটাকে, পুরো খেলাটাকে মেসি পর্যন্ত ক্যারি করানো। মেসি পর্যন্ত টিম ক্যারি করানোর মানে হচ্ছে মেসি পর্যন্ত বল পৌঁছাইছে, এরপরে বাকি কাজ ফরওয়ার্ড লাইনে ক্লিক করানো, আর ওইটাও ফ্রি ফ্লোয়িংলি হয়ে যায়। এনজো আপনার ডিফেন্স থেকে উঠে অপোনেন্ট বক্স পর্যন্ত চলে যায়, পাসিং খুবই চমৎকার এনজো। হ্যাঁ, আবার ধরেন এই যে পাবলিক বলে যে ইয়াকে কেন নিছে, লো সেলসোকে কেন নিছে, লো সেলসো আসলে এই সিস্টেমের একজন কানেক্টর, একদম শুরু থেকেই এই সিস্টেমের একজন কানেক্টর। ফিট থাকলে সে মানে 22-এও ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে যাইতো,
স্কালোনির সিস্টেমে এই টাইপের প্রোফাইলের খুব প্রয়োজন, যারা কানেক্টর থাকবে। কারণ এই কানেক্টরগুলো করে কি, মেসির জন্য স্পেস বানায় এবং মেসির জন্য একটা ভালো পাস খুঁজে বের করতে পারে, এবং এরা মেসিকে একটা পাসিং অপশন প্রোভাইড করে ওই জায়গাটাতে। তো এখন এই প্রোফাইলে লো সেলসও যদি আন্ডার পারফর্ম করে, তাহলে নিকো পাসকে ট্রাই করা হবে। তো ডিফেন্স আরেকটা জিনিস হচ্ছে, মেসির সাইড দিয়ে এমনি অপোনেন্ট কাউন্টার ছাড়া গুছানো অ্যাটাক মেসির সাইড দিয়ে উঠে করে না, কারণ অপোনেন্ট ফুলব্যাক কখনোই মেসির সাইড দিয়ে বের হয় না। ওই মিডফিল্ডার কখনোই সামনের দিকে যাবে না, আপনি যতই বলেন। মেসির একটা অরা, স্টিল প্রেজেন্স কেমন, কারণ বিভিন্ন ছোট টিমই বলেন না কেন, প্লেয়াররা আগেই মাথায় চিন্তা এটা থাকে, চিন্তা এটা ঘুরতে থাকে। হ্যাঁ, অপোনেন্টে মেসি শুধু এটা না, এই চিন্তাটা ঘুরতে থাকে যে আমি কখন মেসির জার্সি পাবো, মেসির সাথে কখন আমি একটা ছবি তুলবো। এই ক্ষেত্রে বিভিন্ন মিডসারির টিম ম্যাচের আগে হেরে যায় মেন্টালি। সৌদি আরবের সাথেও এরকম হচ্ছে। সৌদি আরবের ওই যে কোচ হাফ টাইমে বক্তৃতা দিচ্ছে যে তোমরা কি চিন্তা করতে পারতেছো না যে আমরা আর্জেন্টিনার সাথে জিততে পারবো না, মানে মানসিকভাবে ওদেরকে যখন আবার কোচ ওই ইয়েটা দিছে, তখন যায় ওরা গোল করছে। বাট তার আগে ওরা দাউসারির যে গোল ছিল, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অনেক মেসির একটা অরা প্রেজেন্স করে। 22-এ যেটা ছিল সেই অরাটা হচ্ছে কি এখন ওই যে সোনায় মোড়ানো হয়ে গেছে। আগে ছিল মেসি নামের অরা, এখন হয়েছে লিগাসির অরা, মানে গ্রেটেস্ট অফ অল টাইম ওরা। এখন মেসি যেখানে যায় ওই জায়গাটা একটা ক্রাউড হয়ে ওঠে, সেটা যে কোনো ড্রেসিং রুম হোক, খেলা হোক। এই যে আপনি এই লাস্ট ফ্রেন্ডলিটাতে দেখেন না, যে অপোনেন্ট প্লেয়াররা লাইন আপে যাওয়ার আগে মানে মেসির সাথে একবার হ্যান্ডশেকের বিষয়টাই, এই জিনিসগুলো কিন্তু মেন্টালি সার্কুলেট হয়। মানে অলরেডি আমাকে হচ্ছে পিছায় দিচ্ছে ওইখানে, যে আমি মেসির সাথে খেলতেছি, মেসি আমার চেয়ে অনেক উপরের কেউ। এক্স্যাক্টলি। তো অপোনেন্ট যখন এটা ভাবতেছে, তখন তো আমি তার সাথে ব্যাটেলে যাওয়ার জন্য সাহসটাই করবো না। মানসিক ব্যাটেলেই তো আগেই হেরে গেল। আর এই জায়গায় আর্জেন্টিনার প্লেয়াররা থাকে অ্যাডভান্টেজে। ধরেন খুবই একটা প্রেসার মোমেন্ট চলে আসছে ম্যাচে, মানে অপোনেন্ট তাদেরকে জায়গা দিচ্ছে না, ফিজিক্যাল চার্জ করতেছে, ফাউল করতেছে, এবং তারা বল পায়ে কমফোর্টেবল হইতে পারতেছে না, ঠিকমতো পাস সাপ্লাই করতে পারতেছে না। এমন সিচুয়েশনে হয় কি, ওদের সলিউশনটা মেসির দিক থেকে এসে যায়। মানে ওরা চিন্তা করে যে হ্যাঁ, একটা বল মনে হয় বের করে ফেলবে। আপনি খেয়াল করে দেখবেন মেক্সিকোর সাথে যেন পা চলছিল না 22-এ প্রত্যেকটা স্কোয়াড প্লেয়ারের। মানে ডিপলকে তো মেসি শাসাইছে যে আগের ম্যাচে হারছে, হ্যাঁ, ডিপলকে মেসি আর একটা ভুল করলে তোমাকে বের করে দেবে মাঠ থেকে, এই ধরনের একটা শাসানো দিছিল। তারপরও ওরা হচ্ছে মেন্টালি ড্রেইনড হতে যাচ্ছিল, সময় যত যাচ্ছিল মেন্টালি ড্রেইনড হচ্ছিল, যে আমাদের মনে হয় শেষ, আমাদের মনে হয় শেষ। এই জায়গাটা থেকে মেসি কি করলো, একটা মারিয়া বল দিল, মেসি গোল করে দিল। ওই জায়গা থেকে গোল আমি আপনি কেউ দেখবো না যে এটা গোল হইতে পারে। এখান থেকে কেউ কল্পনাও করে না যে মেসি শট নিয়ে নিবে এখান থেকে। এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে মানে আর্জেন্টিনার এক্সপেক্ট। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনার যে টিমটা, মানে যখন এমন কিছু করতে হবে যেটা কারোর পক্ষে আর সম্ভব না, তখন তারা বিশ্বাস করে এটা মেসি করে দিবে। হ্যাঁ, এই বিশ্বাসটা মেসি করতে পারুক বা না পারুক, এই বিশ্বাসটা হচ্ছে ওদের খেলার এনার্জিটা ধরে রাখে। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওরা অনেক বেশি আপার হ্যান্ডে থাকে ফ্রম এভরি অপোনেন্ট, এবং অপোনেন্ট মিডফিল্ড অলওয়েজ অকুপাইড থাকে যদি মেসি মিডে ড্রপ করে। মেসি তো মিডে ড্রপ করে। কি এটা হয় মেসির কারণে যদি মানে আর্জেন্টিনা এটা হয়, পর্তুগালে কি রোনালদোর কারণে এটা হয়? পর্তুগালের রোনালদোর ওই অরাটা আপনি কি কখনো ওই টিমমেটদের মধ্যে ওই জিনিসটা দেখতে পান, ওই ক্রেজিনেস দেখতে পান? একটা কথা এমনিই প্রচলিত আছে যে মেসি খেলে আর্জেন্টিনার জন্য, বাকিরা খেলে মেসির জন্য। এই অরাটা কি পর্তুগালে আছে? আপনি জোয়াও ক্যান্সেলোকে কি মানে ক্যান্সেলো কি ওইভাবে রোনালদোকে ওই রকম করে ওরশিপ করে? মেসিকে তো ওরা ওরশিপ করে। তারপরে একটা ক্লিপ ছিল যে ক্যান্সেলোকে জোর করে রোনালদো কিছু শোনাতে চাইছে, কিন্তু ক্যান্সেলো পাত্তা দিচ্ছে না। ব্রুনো ফার্নান্দেজ মনে করে সে পর্তুগালের নাম্বার 10 বা এখনকার ইয়াং সবচেয়ে বড় তারকা। হ্যাঁ, এই ধরনের একটা অ্যাটিটিউড তার ইয়াতে আছে। এবং ওরা আসলে রোনালদো হচ্ছে পর্তুগাল টিমের বোনাস, মানে ও হচ্ছে মেসি অপশন নেই, তাই অপশন নেবে না। খেলা ওকে মানে তাকে অনেক আগেই ছেড়ে গেছে। রোনালদো ওয়ান অফ দি গ্রেটেস্ট, মেসির সাথে কম্পারিজন গোল পাচ্ছে, সৌদি লিগে স্কোর করতেছে রেগুলার সৌদি লিগে স্কোর করা বা স্কোরিং ইনস্টিংক্ট তো রোনালদো কখনোই ভুলবে না। যে সময় ও হচ্ছে লিথাল স্কোরার, মডার্ন ফুটবলের সবচেয়ে লিথাল স্কোরার, যার কাজটাই হচ্ছে গোল করা। গোল স্কোরিং কখনো ভুলবে না। কিন্তু পর্তুগাল টিম যে মিডফিল্ড সেটআপ নিয়ে আসতেছে, কথা হলো সেটার সাথে রোনালদো কানেক্ট করে কিনা। ওই খেলা ম্যাচের সাথে রোনালদো কিন্তু বক্সেই ওয়েট করবে, ও
ও আপনার জন্য ড্রপ করে খেলা মেক করতে পারতেছে না, ও হোল্ডিং স্ট্রাইকার হইতে পারতেছে না, সে বক্সেই ওয়েট করবে তার পর্যন্ত একটা বল হেড দিবে, পোষাইতে কেউ হবে। না কেউ বল দিবে। হ্যাঁ, তো এখন ওই হেডিং, ওই ট্যাপিং, ওই অ্যাকুরেসিটা আসলে রোনালদোর আছে তো? আছে। তাহলে পর্তুগালের এখনো মানে আমি মনে করি যে থাকলেও ওই লেভেলটাতে নাই যে লেভেলটাতে রোনালদো ছিল, যেই ভয়টা ধরাইতে পারতো, যে অরাটা ক্রিয়েট করতে যেটা পারতো। বলে যে নুডলস হেয়ার। হ্যাঁ, মানে ওই অরাটা এখন আর ক্রিয়েট হচ্ছে না রোনালদোর পারফরমেন্স দ্বারা। কিন্তু মেসি তো গোল পাচ্ছে না, মিডে ড্রপ করে ফেললো, এমন একটা পাস বের Role করে change দিল। করতেছে মেসি। হ্যাঁ, মেসির আসলে অ্যাডাপ্টিবিলিটিটাই মেসিকে এখনো টপ লেভেলে ধরে আচ্ছা, রাখছে। মিডফিল্ড নিয়ে একটু কথা বলছিলাম জি। আমরা। পর্তুগালের মিডফিল্ড, আর্জেন্টিনার মিডফিল্ড, ইংল্যান্ডের মিডফিল্ড, কারা এগিয়ে কোন দিক থেকে এবং টিম ওয়াইজ? ওকে, টিম ওয়াইজ যদি আপনি নামের বিচারে শুরুতে চলে যান তাহলে 100% পর্তুগাল। নামের বিগ নেম, ইম্প্যাক্ট, ক্লাবের ইম্প্যাক্ট, একসাথে খেলছে জোয়াও নেভেস আর পর্তুগালের ইম্প্যাক্ট, আর্জেন্টিনার ইম্প্যাক্ট এবং ইংল্যান্ডের ইম্প্যাক্ট। হ্যাঁ, আমি নাম দিয়ে শুরু করলাম। নামের বিচারে প্রথমে পর্তুগাল, দ্বিতীয়তে ইংল্যান্ড, আর্জেন্টিনা থার্ড নামের বিচারে। বাট ইন্টার কানেক্টিভিটি, নিজেদের মধ্যে বোঝাপড়া, কানেকশন এবং অপারেশন, এই দিক দিয়ে চিন্তা করলে আর্জেন্টিনার মিডফিল্ড বেস্ট, স্টিল বেস্ট। আপনি তো 22-এও আর্জেন্টিনার মিডফিল্ডকে টপ 20-তেও আনতে পারতেন না, বা তখন টপ সবাই 10-এ বাচ্চা আনতে ছিল। পারতেন না। হ্যাঁ, টপ 10-এ আনতে পারতেন না সহজে। মানে এনজিও, ম্যাকঅ্যালিস্টার এরা খেলবে কিনা তারও নিশ্চয়তা ছিল না। এক্স্যাক্ট, এনজো ফার্নান্দেজ টুর্নামেন্টের বেস্ট ইয়াং প্লেয়ার হইল, ইয়াং প্লেয়ার হয়েছে। এবং ওই কানেকশনটা আপনি ডিপলের যে ইঞ্জিন ছিল, ওই ইঞ্জিন কি বন্ধ হয়ে গেছে? না, ওর যে কানেক্টিভিটি বা মেসির আশেপাশে ওর যে রোল, এটা তো সে মেসির ক্লাবমেট। শার্প করার জন্যই সে ইন্টার মায়ামিতে গেছে, কারণ মেসিকে পজিশনিংলি তার আরো বুঝতে হবে। সে এখন আলভা লেভেলের পাস দেয়, ওই যে আলভা যে পাসগুলা দিত বক্সে, হ্যাঁ সামনের দিকে লেফট থেকে এসে সে ওগুলা মেক করে। মেসির সাথে এখন তার ওই ব্রিজটাও আসলে হয়ে গেছে, এবং সে পেছন থেকে বক্সের বাইরে থেকে শুট নেয় এবং অ্যাকুরেটলি শুট নেয়, সে ফ্রি কিক নেয়। তো এখন আপনি বলতে পারেন জোয়াও নেভেস, ভিতিনা অলরেডি কানেক্টেড, এখন তারা কতটুকু বার্নার্দো সিলভা আর ব্রুনো ফার্নান্দেজের সাথে কানেক্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করে পর্তুগালের রান কতটা। আমরা আলোচনা করছিলাম মিডফিল্ড নিয়ে, এবং আপনি বললেন যে হচ্ছে ট্যাকটিক্যাল দিক থেকে আর্জেন্টিনার মিডফিল্ডই সেরা, যদিও নামের বিচারে পর্তুগালে গিয়ে। তো একটা সম্ভাবনা কি, যদি দুই দলই ওঠে, আর্জেন্টিনা এবং পর্তুগাল দেখা হবে কোয়ার্টার ফাইনালে। আপনি ওই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন এবং কেন? আমি ওই ম্যাচে মানে আমি দেখছি যে ম্যাক্স অ্যানালিস্টরা পর্তুগালকেই আগায় রাখে, বা পর্তুগালের রিসেন্ট ফর্ম বা প্লেয়ার্স প্রোফাইল চিন্তা করলে তো পর্তুগালের প্রোফাইল অনেক ভারী, সবচেয়ে দামি স্কোয়াড। হ্যাঁ, তো সবাই অনেক পর্তুগালকেই আগায় রাখে, বাট আমি আগায় রাখবো আর্জেন্টিনাকেই। কেন বলছি? আর্জেন্টিনার প্লেয়ারদের একটা মানসিকতা আছে মেসির জন্য যুদ্ধ করা। তো মেসি রোনালদো ডিবেটটা সেটেল হয়েছে কখন? কাতার ওয়ার্ল্ড কাপে। ওরা তো ওই ডিবেটটা সেটেল করানোর জন্যই ওরকম জান দিছে। আমি, আপনি বা এরা সেম এইজের একটা ব্যাচ, মানে মেসির জুনিয়র, আমাদের এইজেরই এই প্লেয়ারগুলা। তো এরা আসলে মেসিরে দেখে বড় হয়েছে। আমরা ফ্যান হিসেবে যেরকম, এরা মেসির সতীর্থ কম, ফ্যান বেশি। তো এই কারণে ওরা মেসির জন্য ফাইট করে। এখন মেসি রোনালদোর লড়াইয়ে এটা আরও একবার ইজ্জতের ফাইট, আরও একবার মানে একটা লাস্ট ফাইট বলতে পারেন। এটাই লাস্ট ব্যাটেল, দ্য আলটিমেট ব্যাটেল, ওই ম্যাচ। তো ওই আলটিমেট ব্যাটেলে যদি আর্জেন্টিনার প্লেয়াররা এরকম যে আমাদের জান যাইতে পারে, বাট মেসি রোনালদোর ওই পার্থক্যটা যাতে আবার নতুন করে, যেটা সেটেল হয়ে গেছে সেই ডিবেটটা নতুন করে যাতে চেঞ্জ না হয়, ওরা কোন লেভেলে পারফর্ম করবে। এই মেসি রোনালদো ডিবেটে কি পর্তুগাল স্কোয়াড ইন্টারেস্টেড? যেটা আমরা দেখি যে লা মাসিয়ানরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন করে। আর্জেন্টিনা রোনালদোর বিপক্ষে মেসি মাঠে নামবে, সেখানে আর্জেন্টিনা আন্ডার পারফর্ম করবে। মেসি থাকলে তো এমনিই পুরো স্কোয়াড ওভার পারফর্ম করে। আপনি লাউতারো মার্টিনেজ কখনো নিজে নিজে একা একটা ম্যাচ ডিসাইড করতে পারে না। জুলিয়ান আলভারেজ কি পারে না। কিন্তু মেসি থাকলে ওরা কিছু না কিছু করে ফেলে, গোল ওরা করে ফেলে। কিভাবে করে ফেলে? কারণ তারা ওভার পারফর্ম করে। আর্জেন্টিনা টিমে যখন মেসি থাকে, ক্লাবের প্লেয়ার যেমন খেলে আর্জেন্টিনা এসে বদলে যায়, ওভার পারফর্ম করে। মানে যেরকম পারফরমেশন বা এক্সজি আপনি তাদের কাছ থেকে আশা করেন, তার ডাবল ট্রিপল আরও বেশি ওভার পারফর্ম করা শুরু করে ওরা। কেন? কারণ ওদের কাছে মেসিটা হলো একটা এক্স ফ্যাক্টর, মেসিটা হলো একটা ক্লাচ। মানে আমার দল বিপদে পড়লে মেসি আছে, আমি সমস্যায় আছি মেসি আছে, আমার অ্যারাউন্ড মেসি আছে, যাকে আমি ছোটবেলা থেকে
মানে দেখে দেখে গ্রো করছি এমন একটা প্লেয়ার আমার কাছে আছে যে এখনো এক পাশে পুরো ডিফেন্স লাইন খুলে দিতে পারে। তো অপোনেন্টও তো এভাবে চিন্তা করে যে মেসি আমার মিডফিল্ড খেয়ে ফেলবে একটা পাস দিয়ে, আমাকে তারা ঘিরে রাখতে হবে তার পর্যন্ত যাতে বল না আসে, এক্সট্রা 2-3টা ম্যান লাগাও। গত ওয়ার্ল্ড কাপে যেমন দুইটা ঘটনা, নাথানাইকের পায়ের নিচ দিয়ে একটা পাস, আর ক্রোয়েশিয়ার হ্যাঁ, ওকে যে ডিফেন্ড করলো মেসি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি বলি, এটা দর্শকরাও অনেক মজা পাবেন। এই ব্যাপারটা আমি আপনাদেরকেই বলি। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে ভার্ডিওলের সাথে যে ইয়াটাতে মেসি পাসটা রিসিভ করার আগে ভার্ডিওল তো তাকে গার্ড দিচ্ছিল 1-on-1, সে হাতের ইশারায় আলভারেজকে সাইড লাইনে নিয়ে আসলো বলটা রিসিভ করার জন্য, ওখানে সে ডিকটেট করলো, আলভারেজ রিসিভ করলো, পাসটা নিয়ে সে বের হয়ে গেল। তারপরে সে আলভারেজ তার রানটা ফলো করলো, সে ওখানে 2-3বার পজ দিছে, কারণ সে ওই ভার্ডিওলের সাথে স্পিডে পারে নাই, 2-3টা পজ দিয়ে আবার বডি ফেইন্ট, আবার ড্রিবল, ফেইন্ট করে করে এভাবে ঢুকে গেছে বারবার। তো মেসির ওই স্পিডটা নাই, কিন্তু টেকনিকের তো শেষ নেই। এমনিতেই ওই যে মরিনহো বলছে মেসি হইলো মাঠে থাকা একজন কোচ, যে উপর থেকে খেলা দেখে। এরকম কোনো প্লেয়ার আমি আমার কোচিং ক্যারিয়ারে আর কাউরে দেখি নাই যে উপর থেকে বার্ডস আই গেম ভিউ দেখে, যার ভীষণ লেভেল আলাদা। আর মেসি বার্ডস আই গেম ভিউ দেখে মানে আপনার দলের থেকে 3 সেকেন্ড সে আগায় আছে। এমন একটা পাস যেটা দেওয়ার আগ পর্যন্ত আমরা কেউ দেখবো না যে এই পাসটা এক্সিস্ট করে। তো এই পাসটা মেসিই দেখতে পায়, আবার সে ফিল্ড সেট আপ করে দেয়, মিডফিল্ডারদের পজিশনিং সেট আপ করে দেয়, তার টিমের যারা আছে তাদের পজিশনিং সেট আপ করে দেয়। তো এই সেট আপটা তারা করে দিচ্ছে কিভাবে? মেসি এই সেট আপটা যে করে দিচ্ছে, আর এই সেট আপের বদলতে আর্জেন্টিনা ফ্রি ফ্লোয়িং ফুটবলে অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। আমরা লাস্ট একটা আলোচনায় যাব, সেটা হচ্ছে ধরে নিলাম ওই ম্যাচে পর্তুগালের সাথে হারলো আর্জেন্টিনা, সব ঠিক থাকলে তাহলে পরের মানে ম্যাচেই হবে ব্রাজিল আর পর্তুগাল। ওই ম্যাচে কি হবে আপনার সেন্স কি বলে? আচ্ছা, ধরে নিলাম, বা যারা মনে করছেন যে আর্জেন্টিনা একেবারে উইক, ডিফেন্স ফুলব্যাক কিচ্ছু নাই, বাদ দিলাম, যে পর্তুগালের সাথে পারলো না, আগায় গেল, ওই ম্যাচে মেন্টালি পর্তুগাল অনেক বেশি ফুরফুরে থাকবে যে আমরা আর্জেন্টিনাকে বা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারায় আসছি। কিন্তু আনচেলত্তি হলো একজন টুর্নামেন্ট ম্যানেজার, যদি আপনি আনচেলত্তি কোয়ার্টার পর্যন্ত পৌঁছায় যায় তাহলে সে পর্তুগালের প্ল্যান আগে থেকে করেই আসবে। তো এই সিচুয়েশনে আপনার পর্তুগাল মিডফিল্ড অনেক আগানো, বাট আপনি ব্রাজিল মিডফিল্ডটাকে খুব বেশি পেছনে বলতে পারবেন না যদি ওরা ইন্টারকানেক্টেড থাকে। ক্যাসিমিরো, ব্রুনো গুইমিরেজ, পাকুয়েতা, এরা একেবারে ছোট নাম, ব্যাপারটা এরকম না, হয়তো ডিফারেন্ট ক্লাবে খেলে। এখন জোয়াও নেভেজ আর ভিতিনার নামটা একসাথে উচ্চারণ হয়, তারা পিএসজিতে খেলে, ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এই জন্য। কিন্তু আপনি পর্তুগালের ফরওয়ার্ড লাইন আর ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের একটু চিন্তা করে হিসাব নিকাশ করে ফেলেন তো, ব্রাজিলই আগানো। আচ্ছা, বুঝে গেছি আপনার প্রেডিকশন, ব্রাজিল জিতবে। তো এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং ৭১-এর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন ৭১-এর।